দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে বিষয়, সেটি হচ্ছে রাজনীতির পথ। জুলাই আদেশ অন্তহীন প্রতারণা বলছে বিএনপি, প্রতারণার দলিল বলছে তারা। আর এনসিপি বলছে যে জুলাই আদেশ বাস্তবায়ন না করায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। এই আলাপেই যেন আটকে আছে দেশের রাজনীতি। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা পালন করবেন, তারপরও জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ করা হচ্ছে। গণভোটের রায় না মানলে করুণ পরিণতির হুঁশিয়ারি জামায়াতের আমির। ফের অভ্যুত্থানের প্রস্তুতির কথা বলছে এনসিপি। গণভোট, জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে সংসদের বিতর্ক কি শেষ পর্যন্ত আন্দোলনের রূপ নিতে যাচ্ছে, রাজপথে যাচ্ছে, গড়াচ্ছে সেখানে? এমন সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। সার্জিস, আপনাকে দিয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটা শুরুতে আমি বললাম যে আপনার কেউ বলছে বা কোন এক পক্ষ বলছে, ধরুন বিএনপি বলছে যে জুলাই সনদ হচ্ছে এটা একটা অন্তহীন প্রতারণার দলিল। আবার এনসিপি বা আপনারা অন্যরাও বলছে যে এই যে সনদের বাস্তবায়ন না করা হচ্ছে জনগণের সাথে এক ধরনের প্রতারণা। তাহলে জুলাই সনদ, গণভোট বা সংবিধান সংস্কার এইসবের মধ্যেই কি বাংলাদেশের রাজনীতি আটকে গেল কিনা? হ্যাঁ, না, রাজনীতি আটকাবে না, আমরা আশা করছি আমাদের জায়গা থেকে। আর একটা জিনিস হচ্ছে বিএনপির জায়গা থেকে আপনি যেটা বললেন যে তারা বলেছে জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল। আবার দেখেন কয়েকদিন আগেই ইভেন গতকালকে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে তারা জুলাই সনদের প্রত্যেকটা শব্দ তারা বাস্তবায়ন করতে চান। তাহলে তো এই দুইটা কথা বিপরীতমুখী কথা। সো যে কোনো একটা হবে। আমরা আশা করছি যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমরা এই যে মানুষগুলো এখন যারা সরকারি দল বলি, বিরোধী দল বলি, সংসদে আছে কিংবা সংসদের বাইরে আছে, এই মানুষগুলো বিগত যে স্বৈরাচারের আমল ছিল তখন তারা, এই মানুষগুলো হচ্ছে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। তারা তাদের জায়গা থেকে প্রত্যেকেই যেই সিস্টেমগুলোর বা প্রতিষ্ঠানগুলোর দ্বারা স্ট্রাগলের শিকার হয়েছে, সাফারিংসের শিকার হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কারটা তারাই চেয়েছিল। আপনি আজকে থেকে 2 বছর আগের জনাব তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি মহাসচিব সাহেব থেকে শুরু করে আরও যারা আছেন প্রত্যেকের বক্তব্য শুনবেন, তারা এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা চেয়েছিল। কারণ এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেই যখনই বাংলাদেশে কোনো একটা সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চেয়েছে এবং এমন একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছে যেখান থেকে তাদেরকে কেউ আর সরাতে পারবে না। তারা সবসময় বিরোধী দলকে, বিরোধী দলের রাজনীতি শেষ করার চেষ্টা করেছে, তারা বিরোধী দলের কোমর ভেঙে দেওয়ার অপচেষ্টা করেছে। তো এগুলো করতে গিয়ে আসলে সামগ্রিকভাবে শুধু ওই রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়নি, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি, কালচারটা নষ্ট হয়নি, বরং এটা কিন্তু বাংলাদেশের একটা অনেক বড় ক্ষতি হয়েছে। আমরা ওই স্বাধীনতার পর থেকে শুরু করে আপনি যদি দেখেন প্রত্যেকটা সময় আমরা এক একটা বার এই এক এক ধরনের বাধার মধ্যে দিয়ে গিয়েছি। দেখেন আমার এই যে স্বাধীন বিচার বিভাগ নিয়ে যে কথা হচ্ছে, পৃথক সচিবালয় কিংবা বিচারক নিয়োগের যে আলাদা একটা পলিসি, এটা নিয়ে কিন্তু এটা একদম ইশতেহার ছিল বিএনপির জায়গা থেকে 2001 সালের নির্বাচনের আগে। এবং তখনই বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে এটা 1 থেকে 6 সময়ে করা হবে, কিন্তু তখন সেটা করতে পারা যায়নি। এরপরে আমরা আবার দেখলাম যে এই যে 9 থেকে 24 এই পুরো সময়টাতে আমরা যদি বিএনপির 31 দফা দেখি, এখানে স্পষ্ট করে এটা উল্লেখ আছে। আমরা যদি দেখি যে ঐক্যমত্য কমিশনে তারা এটাতে নোট অফ ডিসেন্টও দেয় নাই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এটা একটা এক্সাম্পল, এরকম প্রত্যেকটা জায়গা যেটার দ্বারা তারা নিপীড়নের শিকার হয়েছে। আমরা যখন দেখি বিএনপির গুম হওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, শত শত, প্রায় 600-রও অধিক। তো এই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারাই কিন্তু সবচেয়ে বেশি নিপীড়িত। তো আমরা যেটা আসলে চাচ্ছি, আমরা আশা করি যে তারা যেই জায়গাগুলোতে তাদের এখন নোট অফ ডিসেন্ট দেখছি আমরা, কিংবা যে অধ্যাদেশগুলো তারা রহিত করেছে, যেগুলো বাতিল করেছে, আমরা প্রত্যাশা করি যে সেগুলো থেকে, সেটা বিরোধী দলের প্রতিবাদের মুখে হোক, সেটা তাদের নিজেদের বোধোদয়ের জায়গা থেকে হোক, কিংবা পূর্বের তাদের যে স্ট্রাগল সেটা আবার মনে পড়ার মধ্য দিয়ে হোক, আমরা আশা করছি যে এগুলো আগামীতে বাস্তবায়ন হবে। এবং দিন শেষে আমাদের এখন আসলে কাজ এটা না যে আমরা এগুলো নিয়ে সংসদে বা সংসদের বাইরে কামড়াকামড়ি করব, বা এগুলো নিয়ে চাপ তৈরি করব, মিছিল করব। এটা কাজ হওয়া উচিত ছিল না। আমরা মনে করি এটা একটা সেটেল ম্যাটার। এর প্রয়োজনীয়তা বিএনপি অনুভব করে, আমরা অনুভব করি, পুরো বাংলাদেশ অনুভব করে।
পারে, যেটা প্রয়োজন এখন যে আমাদের যে অন্যান্য সংকটগুলো যেগুলো আমাদের সবার একসাথে উতরে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা করা উচিত, কাজ করা উচিত। আমাদের অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, জ্বালানি সংকট মোকাবেলা করতে হবে, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর কিন্তু কলাপস হয়েছিল। সো আমাদের এই জায়গাগুলো উতরে যাওয়ার জন্য এখন একসাথে কাজ করতে হবে। সেই জন্য আমি জানতে চেয়েছিলাম যে রাজনীতি কি ওই আপনার সনদ সংবিধান ওখানে আটকে গেল কেন? আর অনেক সমস্যা আছে যেগুলো আপনি এইমাত্র বললেন। রনি ভাই, আপনি একটু বলবেন যে এই যে সার্জি যেটা বললো, সংস্কার তো বিএনপির চাওয়া ছিল, বিএনপি চাচ্ছিল, এখন সংস্কার বা সনদ বা ওইসব বিষয়গুলো থেকে বিএনপিকে কিছুটা পিছুটান দিচ্ছে কিনা, বা বিএনপির আগে একরকম কথা ছিল এখন একরকম কথা বলছে, মানে এই জায়গাটায় কারণটা কি? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, এবং আমার সহ আলোচক সার্জিস আলমকেও শুভেচ্ছা। সার্জিস যেখান থেকে শেষ করলো আমি ওখান থেকে শুরু করতে চাই। যে ধরেন আমাদের আসলে এই রাজনীতির এখন কি হওয়া উচিত, একটা ন্যাশনাল ইউনিটি দরকার। সেই ন্যাশনাল ইউনিটিটা কিসের উপর ভিত্তি করে হবে? ন্যাশনাল ইউনিটির জন্য দরকার এটা একটা প্রিন্সিপাল, একটা আদর্শগত অবস্থানের প্রতি আস্থা থাকা। সেই প্রিন্সিপালটা যখন আমরা মানে সরকারি দল, বিরোধী দল বা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ধারণ করতে পারি না, তখন আসলে আমরা ট্রাস্ট রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। এবং বিশ্বাস না রাখার ফলে তখন যেই জিনিসগুলো আপাতত বিরোধিতার কিছু নাই সেগুলো নিয়েও আমরা বিরোধিতার মধ্যে লিপ্ত হই। যেমন ধরেন এখানে প্রশ্নতে আসলো যে যেই জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিল বলছে, জুলাই সনদকে তো বিএনপি প্রতারণার দলিল বলছে না, বলতেছে অধ্যাদেশটাকে। জুলাই সনদ নিয়ে তো কোনো সমস্যা নাই, জুলাই সনদে তো বিএনপিও স্বাক্ষর করেছে, জামাতও স্বাক্ষর করেছে, এনসিপি তখন স্বাক্ষর করে নাই, পরে স্বাক্ষর করেছে, ওকে ফাইন। তো এবং এই স্বাক্ষর এটা জাতির সামনে প্রকাশ হয়েছে। এবং এখানে এনসিপি কেন স্বাক্ষর করে? এনসিপি কিন্তু পরিষ্কার করেছে। হ্যাঁ, সেটা তো পরিষ্কার। তারপরও আমি বলবো সবাই তাহলে স্বাক্ষর করেছে, এবং এরা সবাই এখন সংসদে আছে, সরকারি দলে আছে, কেউ কেউ বিরোধী দলের রোলে আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এখানে সবাই সংস্কার চায়। বিএনপির পজিশনটা শুধু সংস্কার না, বিএনপির পজিশনটা হলো পুনর্গঠনে, দেশ পুনর্গঠন। দেশ পুনর্গঠনের প্রক্রিয়াটা কি হবে? এখানে পার্থক্যটা হলো প্রক্রিয়াগতভাবে, মানে প্রক্রিয়াগত পার্থক্য। বিএনপি, জামাত, এনসিপি এবং এনজিও ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন এক্সপার্টরা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো দিয়েছে এগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই একটা দেশের পুনর্গঠন বা সংস্কার সম্ভব। কিন্তু সেটা 18 মাসের অভিজ্ঞতা যদি দেখেন, একটা জিনিস আমি বলি, যেমন ধরেন এই যে অধ্যাদেশগুলো 133টা অধ্যাদেশ যে ডক্টর ইউনূস সরকার আনছিল, এগুলো কেন আনছিল? অধ্যাদেশ মানেই হলো খণ্ডকালীন আইন, যেটা পরবর্তী পার্লামেন্ট দেশ ও জাতির সাথে জরুরি সেটা রাখবে, আইনে রূপান্তর করবে। আর না হলে কোনো অধ্যাদেশই একটা নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। এটা নির্বাচিত পার্লামেন্টের উপর আপনার অর্ডার আকারে কোনো অধ্যাদেশ বর্তায় না, দায়িত্ব আকারে বর্তায়। সে দায়িত্বের জায়গা থেকে বিএনপি বেশিরভাগ অধ্যাদেশগুলো আপনার গ্রহণ করেছে এবং আইনে রূপান্তর করেছে। আর যেগুলো করে নাই 16টার মধ্যে 2-3টা বাদে বাকিগুলোতে তার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আর নতুন যেগুলো নোট অফ ডিসেন্ট নাই তারপরেও বিএনপি এই মুহূর্তে রহিত করলো, কেন করলো? সেগুলোতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আইনের মধ্যে কনফ্লিক্ট আছে, মানে একাধিক জায়গায় আইনি জটিলতা রয়ে গেছে। যেমন ধরেন আপনার এই পুলিশ কমিশন এটা সংস্কারের দাবি তো বহু পুরানা দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা বহুবার করা হয়েছিল। তাহলে অন্তর্বর্তীকালীন সময়ই তো সেইটা অধ্যাদেশ করা হয়েছিল, করার পরে ড্রেস চেঞ্জ করা হলো, কিন্তু তারপরে পুলিশ ঠিক করা যায়নি। কেন ঠিক করা যায়নি? কারণ এর মধ্যে একটা আইনগত ত্রুটি ছিল। সেই আইনগত ত্রুটিটা এখানে আপনার ধরেন আপনার তারপরে ধরেন যে গুমের ব্যাপারে আইনের ত্রুটি আছে, তারপরে গুম আছে, মানবাধিকার, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার আছে, এগুলো দেখবে একটা দুর্নীতি দমন কমিশন আছে। এই আইনগুলোর মধ্যে একটা আরেকটার সাথে এমন কতগুলো কনফ্লিক্টিং আইন আপনার জোড়ায় গেছে, যেটা রিজলভ না করে আপনি যদি এটা একটা তড়িঘড়ি করে জাস্ট করে ফেলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, কিন্তু একটা পার্লামেন্টারি গভর্নমেন্ট, জনগণের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট, তাকে এই আইনি জটিলতাগুলো মোকাবেলা করে এইখানে একটা স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। কারণ আপনি এমনভাবে আইন করলেন যেটা আবার কোর্ট চ্যালেঞ্জ করে ফেললো। কোর্ট যদি চ্যালেঞ্জ করে ফেলে তাহলে তো আপনার এই আইনটা করার কোনো মানে হয় না। তো যে কোনো আইন কিন্তু কোর্ট চ্যালেঞ্জ করতে পারে। তো ফলে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, ধরেন আপনি মানবাধিকার খুব ভালো আইন, খুব ভালো অধ্যাদেশ আপনি করে ফেললেন, কিন্তু কোর্ট চ্যালেঞ্জ করে বাদ দিয়ে দিল, তাহলে লাভ কী হলো? তার মানে কি এই জিনিসগুলো করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জিনিসগুলো কি বিএনপি না করে পার পেয়ে যাবে? আমার ধারণা পার পাবে না। কেন পার পাবে না? বিএনপির যে ইস্তেহার, যেমন ধরেন বিচার বিভাগ এখানে সংস্কার করতে হবে, এটা বিএনপির ইস্তেহারের প্রথম যে ঘোষণা তার মধ্যেই আছে।
হ্যাঁ, প্রথম যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অধ্যায়, সে অধ্যায়ের মধ্যে আছে সংবিধান সংস্কারও করতে হবে বিএনপিকে। হ্যাঁ, জাতি গঠনের ক্ষেত্রে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করতে হবে, দুর্নীতি দমন নিয়ে তার স্পষ্ট আইনের শাসন প্রস্তাবনা আছে, পুলিশ নিয়ে তার প্রস্তাবনা আছে, এগুলি করতে হবে। কিন্তু এই যে বিচার বিভাগ নিয়ে এখানে প্রস্তাবনা কি, বিচার বিভাগ সে এই যে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন তাকে করতে হবে। রনি ভাই, মানে সংবিধানের মধ্য থেকে সব কিছুই করতে হবে, মানে একদম আইন মেনে সংবিধানের ভেতরেই থাকতে হবে, সংবিধানের বাইরে এসে আপনার সবাই মিলে বসে একটা সমস্যা সমাধান করা যায় না? সবাই মিলে বসেই তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল। হ্যাঁ। এখন সবাই মিলে যে জিনিসগুলো করা হয়েছিল এগুলো অ্যাডাপ্ট করার পদ্ধতিটা কি হবে? আচ্ছা। দেখেন, কনস্টিটিউশন যদি আপনি অ্যামেন্ড করেন, যেমন পঞ্চদশ সংশোধনী দিয়ে আমি উদাহরণ দিই, পঞ্চদশ সংশোধনী শেখ হাসিনা যে করলো, তারপরে এটা যে এখন বাতিল হয়ে গেল, কেন বাতিল হয়ে গেল? এটা শুধু সে ফ্যাসিবাদ গায়ের জোরে করছিল এই কারণে? নো, এটা আনকনস্টিটিউশনাল ছিল। ফলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি আপহোল্ড দ্য আচ্ছা, এইটা কনস্টিটিউশনাল পয়েন্ট, জি। এথিক্স। ফলে আপনি যদি আজকে একটা সংবিধান সংস্কার করে ফেলেন সবাই মিলে বৈশা, 2 দিন পরে এটা চ্যালেঞ্জ হবে। সেটা আপনার একটা নর্মসের মধ্য দিয়ে করতে হবে। দেখেন, ফ্যাসিবাদ এবং অ্যানার্কিজমের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। অ্যানার্কিজমের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, আবার অ্যানার্কিজম করে ফ্যাসিবাদ আনাও যায়, ফ্যাসিবাদে পৌঁছানো যায়, এখন বিশ্বাস ফ্যাসিবাদ ভঙ্গের কায়েমও অভিযোগ। করা যায়। ফলে বিশ্বাস ভঙ্গের যে অভিযোগ, এটা এই হলো জায়গাটা তো কাজ করতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে বিরোধী দলের রাজনীতি এবং সরকারি দলের রাজনীতির মধ্যে একটা মাত্রাগত গুণগত পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? বিরোধী দল যেহেতু সাংগঠনিকভাবে সরকারি দল যারা তাদের থেকে অনেক পিছানো, ফলে তাদের একটা পলিসি, একটা পারসেপশন তৈরি করা বিএনপির ব্যাপারে, যাতে করে তাদের তাদের স্পেসটা একটু বড় করা যায়। কিন্তু এইটা পদ্ধতি হওয়ার কথা ছিল না, বা এটা পদ্ধতি হিসেবে হয়তো কার্যকর হবে না। পদ্ধতি হিসেবে কার্যকর হবে আপনারা যদি রিয়েলি সাংগঠনিকভাবে নিজেদের বিস্তার ঘটানোর চেষ্টা করেন এবং বিএনপিকে যদি আপনারা প্রকৃতভাবে সাংগঠনিকভাবে চ্যালেঞ্জ করতে পারেন। আর রাজনৈতিক চ্যালেঞ্জ তো আছে। আর একটা জিনিস বলে ধরেন শেষ করে, যেমন ধরেন বিএনপি চাঁদাবাজের দল, আমরা এটা জানলাম ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত, তাই না? তাহলে এখন তার এই চাঁদাবাজের দল সব ফুটপাত উঠাই দিচ্ছে। চাঁদাবাজের প্রধান ক্ষেত্র কি? ফুটপাত থেকে তো ফুটপাত, বেশিরভাগ চাঁদা তো ফুটপাত থেকেই হয়, তাই না? অন্যান্য ক্ষেত্রেও হয়, সেক্টরেও আছে, অনেক ধরন আছে, অনেক ধরন আছে, কিন্তু ফুটপাত একটা জলজন্ত কাঁচা যায়, চোখের সামনে দেখা যায়। তো এই চাঁদাবাজের দল ফুটপাতে তুলে দিচ্ছে, তাহলে এটা কেমন চাঁদাবাজের দল? তার মানে কি? তার মানে আপনি যদি তার ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেন এবং সে যদি সেই পারসেপশনের এগেনস্টে তার রাজনীতিটা করে, তাহলে আপনি এতদিন যে পারসেপশনটা তৈরি করার চেষ্টা করলেন সেই ব্যাপারে জনগণ বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হয়ে জনগণ আপনাকে অবিশ্বাস করবে। অবিশ্বাস যদি করে তাহলে আপনার কোনো প্রতিরোধই কার্যকর হবে না। বিরতির পরে এসে আলোচনা করতে চাই, কারণ আপনি যেটা বলেছেন নিশ্চয়ই সার্জিস উত্তর দেবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম রাজনীতির পথ নিয়ে। আমি যেতে চাই সার্জিস আপনার কাছে। আমি রনি ভাই যেটা বললো যে আপনার তাকে জিজ্ঞাসা করলাম যে আইনের ঊর্ধ্বে বা আইনের বাইরে এসে সবাই মিলে একটা সমস্যার সমাধান করা যায় কিনা, কারণ জুলাই অভ্যুত্থান যে আকাঙ্ক্ষার ভাবে হয়েছে যেটার জন্য, সেটা যদি শেষ পর্যন্ত না হয়, সেই জায়গাটা উনি যুক্তি দিলেন পঞ্চদশ সংশোধনী সেটা অসাংবিধানিকভাবে করা হয়েছিল এবং সেটাকে এখন বাদ দেওয়া হয়েছে। তো ওইরকম যদি কিছু করা হয় তখন তো আবার বাদ দেওয়া হবে। এখন আপনাদের যুক্তিটা আসলে এই জায়গায় কোন জায়গাটা? না ভাই, মেইনলি হচ্ছে দুইটা জায়গায় কথা বলেছেন। একটা হচ্ছে আস্থার সংকটের জায়গাটা, আর একটা হচ্ছে প্রক্রিয়াগত জায়গাটা। আস্থার সংকটটা আসলে কেন হয়েছে, এটা ঐতিহাসিকভাবে হওয়া। হ্যাঁ, মানে ধরেন আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে যতটুকু রাজনীতি করতে দেখেছি, যতটুকু পড়েছি, দেখেছি, শুনেছি, তো এটা একদম ঐতিহাসিকভাবে 2001 সাল পরবর্তী সময় থেকে এই আস্থার সংকটটা। এবং এই 2 মাসে আমরা খুব স্বাভাবিকভাবে 2 মাস উপযুক্ত বা যথার্থ সময় না একটা সরকারকে যাচাই করার জন্য, কিন্তু এই 2 মাসের মধ্যে আমরা যে বিষয়গুলো প্রত্যাশা করিনি সেগুলো নিয়েও যখন আমাদের সরকারের সমালোচনা করতে হয় এবং সেই বিষয়গুলোতে সরকারের যখন এই ধরনের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখি, তখন আমাদের আস্থার সংকটটা তৈরি হয়। যখন আমরা দেখি একজন ঋণ খেলাপিকে, গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়, যেখানে আমার একটা দেশকে অর্থনৈতিক বেহাল দশা থেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তখন আমার আস্থার সংকট হয়, কারণ তারা দলীয় একজন কর্মীকে সেখানে অধিক মূল্যায়ন করলেন যোগ্যতাকে না করে। আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে দায়িত্বে আছেন ভিসিরা, সেখানে তাদের দলীয়কে কত বড় কর্মী, কত বড় পদে আছে এটা দেখে নিয়োগ দেওয়া হয়, অথচ তারা তাদের জায়গা থেকে তাদের শুভাকাঙ্ক্ষী ভালো শিক্ষাবিদদেরকে সেখানে সামনে এনে অন্তত ওই জায়গায় একটা পার্থক্য তৈরি করতে পারতেন। আমরা যখন দেখি বিসিবির মতো একটা জায়গা মাত্র খেলা নিয়ে কাজ করে, তাও একটা খেলা ক্রিকেট, সেখানে যখন বাপের দোয়া কমিটি করতে হয় তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। যখন আমরা দেখি যে তাদের 31 দফার
আরেকটা কমিটমেন্ট হচ্ছে স্থানীয় পর্যায়ে তারা তাদের জায়গায় অতীব গুরুত্বপূর্ণ সিচুয়েশন ছাড়া তারা কখনোই প্রশাসক দিবে না, তারা তাদের জায়গা থেকে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার, এটাই উচিত ছিল খুব দ্রুত সেই স্থানীয় নির্বাচনটা আয়োজন করবে এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের জায়গা থেকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসক অর্থাৎ জেলা পরিষদের প্রশাসক প্রত্যেকটা জায়গায় তারা প্রশাসক দিল, যেটা একই সাথে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে একটা প্রতারণা, একই সাথে তাদের 31 দফার সাথে প্রতারণা। আমরা যখন দেখি তাদের 7 জন এমপি, শুধুমাত্র 7 জন এমপি রানিং 4,000 কোটি টাকার ঋণ খেলাপি এবং তার বিরুদ্ধে জনাব তারেক রহমান এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, তাদেরকে তাদের জায়গা থেকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না এই জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, তখন আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি সংসদে যে 20 জনের ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যে 10 জনই হচ্ছে ওই এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের, আবার সেই এস আলমদেরকে তাদের ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য নতুন করে ব্যাংক রেজুলেশন করা হয়, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। আস্থার সংকট তখনই তৈরি হয় যখন 2,40,000 কোটি টাকা পাচার করার পরও এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সেই এস আলমের গাড়িতে করে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ একজন নেতা তার জায়গা থেকে বাংলাদেশের এই উন্মুক্ত স্বাধীন চত্বরে তিনি ঘুরে বেড়ান। আমাদের আস্থার সংকটটা তখন তৈরি হয় যখন আমরা দেখি যে একজন মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরও তাকে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব নিতে হয়। তো আমরা যখন এরকম দলীয়করণ দেখি, আমরা যখন এই ধরনের স্বজনপ্রীতি দেখি, আমরা যখন দেখি বিএনপি তার জায়গা থেকে এত বড় একটা গণভোট, তাদেরকে প্রায় 50% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, খুবই ভালো কথা, কিন্তু একই সাথে ওই মানুষই তো 70% ভোট দিয়ে এই গণভোটের সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাহলে সেই গণভোটকে যখন সংসদের বাইরে অবৈধ বলা হয়, তখন আমরা মনে করি বিএনপি আমাদের সাথে প্রতারণা করতে পারে, আমাদের আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি তাদের 31 দফার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, যার ব্যাখ্যায় এভাবে লেখা রয়েছে যে কিছু আইন তারা সংশোধন করবে, কিছু আইন তাদের জায়গা থেকে যেগুলো কাঠামোগত গুরুত্বপূর্ণ সেগুলো তারা সংস্কার করবে। এটার পরে যখন আমরা দেখি জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলে যে সংবিধান সংশোধন হয়, সংস্কার হয় না, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। তো আসলে ব্যাপারটা কি, আমরা তো কখনো চাই না যে আমরা একটা সরকারি দলের উপরে এই আস্থার জাজমেন্টটা 2 মাসের মধ্যে করি, কিন্তু তারা তাদের কাজের মধ্য দিয়ে এই সংকটটা তৈরি করেছে, এক। আর দ্বিতীয়ত ভাই প্রক্রিয়াগত যে বিষয়টা বললো, আসলে বিষয়টা প্রক্রিয়াগত না, বিষয়টা হচ্ছে তারা যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গিয়েছে সেই জায়গায় তারা এই যে ক্ষমতা, যেই ক্ষমতা থেকে তারা 17 বছর দূরে ছিল, ক্ষমতায় আসার পরে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ওই ক্ষমতার লোভটা এখন আর সামলাতে পারছে না। এই কারণে যেই প্রতিষ্ঠানগুলো বা যে আইনগুলো, যে অধ্যাদেশগুলো, যে সংশোধনীগুলো তাদের ক্ষমতাটাকে কমিয়ে আনবে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, বিরোধী দলের সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, তারা শুধুমাত্র সেই অধ্যাদেশগুলো তাদের জায়গা থেকে রহিত করেছে, বাতিল করেছে, কিন্তু যেগুলো তাদের ক্ষমতাকে বৃদ্ধি করবে সেগুলো কিন্তু তারা করে নাই। আর একটা জিনিস শুধু বলি, ভাই যেটা বললো আর কি, যে সাংগঠনিকভাবে বিরোধী দলের অবস্থাটা বিএনপির চেয়ে খুবই দুর্বল। আমি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলবো, ভাইয়ের সাথে আমার অভিজ্ঞতার পার্থক্য হতেই পারে, কারণ আমরা তো মাঠ পর্যায়ে যেহেতু একটা আসনে ইলেকশন করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হয়েছে। বিরোধী দল বাদ দিলাম, এখানে তো 11টা দল হিসেবে একসাথে জোট হিসেবে ফাংশন করছিল। আমি আমার জায়গা থেকে মনে করি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে বিএনপির চেয়ে এই মুহূর্তে জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা বেশি শক্তিশালী। আপনি বড় দল দেখে বড় দল বেশি মানুষ প্রোগ্রামে আনতে পারে, আর অ্যাকচুয়াল ইন্টারনাল এক্সটার্নাল সাংগঠনিক অবস্থা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। মানে এই জায়গাটাতে এটার এখন আর কোনো সুযোগ নাই ওই পার্থক্যটা করার, যে সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী, এই জন্য মানে যেটা হচ্ছে বিরোধী দলের সাথে সরকারি দলের পার্থক্যটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস বলবো, আগে ভাই বলেন। সার্জিস, হ্যাঁ, পরে সময় যদি সুযোগ থাকে। রনি ভাই, মানে সার্জিস দেখেন, সংবিধান সংশোধন, রহিতকরণ, ক্ষমতার লোভ, মানে অনেকগুলো বিষয় এনেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি এগুলো প্রত্যেকটা ধৈর্য ধৈর্য জবাব দিতে পারি, কিন্তু আমি মনে করি এগুলো কোনো দরকার নাই, কারণ এই আলাপগুলো 3 মিনিটে কথা বলুন। এগুলো নিয়ে বহু কথা বলছি, এবং এগুলোর মধ্যে এই যে আমি যে কথাটা বলি, এগুলোর মধ্যে খুব সুন্দর ন্যারেটিভ আছে। ফ্যাক্টস নাই কেমন হলো, যেমন একটা বলি, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ঋণ খেলাপি বলল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিগত সময়ে উনি ব্যবসায়ী, একজন ব্যবসা করতে পারেন, উনি তো ঋণ খেলাপি না। কারণ হইল ওনার ঋণটা ওনার বকেয়া ঋণ, উনি এটা সময় বাড়িয়ে এনেছে, পুনঃতফসিল আপনার কি বলে যেটা আবেদন করে, এটা সমস্ত ব্যবসায়ীরাই করে, যে আপনি
সময় বাড়াই নেবেন, যে এই সময়ের মধ্যে আপনি যদি দিতে না পারেন ব্যবসা বাণিজ্য, তখন সময় বাড়াই নেওয়া হয়। যখন আপনি সময়টা বাড়াই নেন তখন আপনি আর ঋণ খেলাপি হিসেবে গণ্য হন না, এটা আইনের মধ্যেই পড়ে। তো ফলে একটা ঢালাওভাবে একটা লোককে ঋণ খেলাপি বলে দিয়ে তারপরে হ্যাঁ ঋণ খেলাপির হাতে বাংলাদেশ ব্যাংক তুলে দিচ্ছেন, এখন তো হ্যাঁ এসআলএম গ্রুপ এসআলএমের গ্রুপে যে পুনর্বাসনই মন্ত্রী হবে। ঘুরে আচ্ছা বেড়ায়, দেখেন এসআলএম গ্রুপ পুনর্বাসনের কাহিনীটা যদি বলি হ্যাঁ। তাহলে অন্য জায়গায় যাবে। হাসিনার আমলে ইসলামী ব্যাংকে এসআলএম গ্রুপের হাতে তুলে দিছিল কে? হাসিনার কাছ থেকে সেভ করার জন্য। এটা কারা তুলে দিছিল? এইভাবে এই প্রক্রিয়া ইসলামী ব্যাংক দখল করা যায় না, কারণ এটার প্রক্রিয়াটা এটা এমনভাবে করা, এটা চাইলেও দখল করতে পারবেন না আপনি বাইরের মানুষ। তো সেইটাকে এইভাবে শেয়ার ট্রান্সফার করে 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 এসআলমের কাছে সংরক্ষিত রাখছিল, পরে এসআলম এটা দখলই করে কারা করছিল? যাদের ব্যাংক তারাই রাখছিল। এসআলমকে ব্যাংক হেকো বানাইছে কারা? এগুলো নিয়ে প্রচুর রিপোর্ট আছে। এখন তারা এসআলমের বিরুদ্ধে, এসআলম বাংলাদেশে এটা জাতির শত্রু, এরা কোনো ব্যবসায়ী না, এটা সবাই জানে। এই যে ব্যাংক রেগুলেশন আইন যেটা করা হয়েছে, এখানে এই কথায় কথায় এখানে এসআলমের যে ন্যারেটিভ তৈরি কোথায় আছে, এটা এসআলমকে ফেরানো হয়েছে? একটা জায়গা দেখাইতে পারবেন এসআলমকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো যদি কোনো ব্যবসায়ী পালন করে তার পক্ষে তো এখানে কোনোভাবে আর টাকা পাচারকারী হওয়া সম্ভব না। এখানে দুইটা অপরাধ আছে, একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো টাকা পাচারকারী। বিগত আপনারা যে পৃথিবীর সেরা অর্থনীতিবিদ মনসুর সাহেব যে ক্ষতিটা করে গেছে সবগুলো ব্যাংক একীভূত করার মধ্যে, এবং একটা গভর্নর হইয়া বলে অমুক ব্যাংক দুর্বল তমুক ব্যাংক দুর্বল, ৭৫ লক্ষ আমানতকারীদের আমানত সে বিপদের মধ্যে ফেলাই দিয়ে গেছে। আরেকটা বিষয়, শুনেন, এখন এই আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে না? এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার কি করবে? এটা এই লাইবিলিটি তো বিগত সরকার আরো বাড়াই দিয়ে গেছে, হাসিনা লাইবিলিটি সংস্কারের নামে। তো সেখানে সরকার কি করছে? সরকার কতগুলো স্ট্রিক্ট নীতিমালা করার মধ্য দিয়ে, এইখানে তো এক্সিম ব্যাংকও আছে। আপনারা যে এসআলমের কথা বলেন, এক্সিম ব্যাংক কি এসআলম দখল করছে? এবং এই এক্সিম ব্যাংকটা তো ওই সময় এক্সিম ব্যাংকে এই একবিত ব্যাংকের ভিতরে না নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল, কারণ এক্সিম ব্যাংকের যে আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস ছিল ওই সময় এটার মধ্যে পড়ে না, ফেলার কথা না, কিন্তু আরও জোর করে ফেলাইছে। তো তখনই তার ৮,০০০ কোটি টাকা মতো অ্যাসেট ছিল। তো ফলে আপনি সংস্কার আপনার বুদ্ধিমতো করলে তো হবে না। বাংলাদেশের জনগণের সাথে আপনার সম্পর্ক নাই, তার আজকে যে ৭৫ লক্ষ আমানতকারী রিস্কের মধ্যে পড়ছে। আপনার কথায় কথায় এসআলম দেখেন, সরকারকে তো এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো ফলে আমি এরকম প্রত্যেকটা জায়গায় ধৈর্য কাউন্টার দিতে পারি। এখন গড়ে অনেক কথা বলা যায়। সংস্কার 111-এর সময় আমরা সংস্কারের হাইপ দেখছি, হাইপ দেখে কোন দিকে নিয়ে গেছে। এখানে যেটা বলো যেগুলো সরকারকে সংস্কার শব্দটা নেগেটিভ ছিল, আজকে সংস্কার পজিটিভ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ হইলো আস্থাটা লাগবে। এখানে যে সমস্ত সংকট তো সার্জিস বলল, কেন আস্থা দূর করবেন কিভাবে? সেই আস্থার সংকট কি এসি করে বৈশা বিশেষজ্ঞ বিদেশ থেকে ভাড়া করে না দূর হবে? সেই আস্থার সংকট দূর হবে জনগণের সাথে সম্পর্কের মধ্য দিয়ে। সেখানে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিল, এত রিস্ক নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় নির্বাচনের পুরো ক্যাম্পেইনিংয়ে তাকে জুলাই বিরোধী, জুলাই গাদ্দার বলা হয় নাই? বলা হয়েছে। তারপরে তো সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেন দিয়েছে? আজকে তারা বলতেছে যে ন্যারেটিভ যেটা, যে সরকার যেগুলোতে সরকার দুর্বল হয়ে যাবে সেগুলো শুধু সে বিরোধিতা করছে। নো, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলোই সে রহিতকরণ করছে। এর বাইরে শুধুমাত্র পুলিশ কমিশন যেটাতে নোট অফ ডিসেন্ট নাই, হ্যাঁ বিচার বিভাগে নোট অফ ডিসেন্ট আছে, বিচারপতি নিয়োগ নিয়ে, পাবলিক সার্ভিস কমিশন, দুদক, হ্যাঁ এগুলো যেগুলোতে আইনের একটা আইন আরেকটার মধ্যে ল্যাপস করে গেছে, ঢুকে গেছে, সেই আইনি জটিলতা সারানোর জন্য করা হয়েছে। আর বেশিরভাগই নোট অফ ডিসেন্ট আছে 2-3টা ছাড়া। তো ফলে এখন ঢালাওভাবে যে বলা হচ্ছে বিএনপিতে এটা পুরানা পজিশন, ঘোষিত পজিশন। এখন বিএনপি জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ 31 দফার ধারাবাহিকতায় তারপরে আসছে হলো এই যে নির্বাচন ইস্তেহার। এই ইস্তেহার ধরে যে যদি বিএনপি বাস্তবায়ন না করে, জনগণ বিএনপিকে ছুড়ে ফেলে দিবে। সেই রিস্ক তো বিএনপি নিছে। এখন আপনার এনসিপি, জামাত বা এনজিও বুদ্ধিজীবীদের যে সংস্কার এজেন্ডা আর বিএনপির যে এজেন্ডা, এটা তো এক না। বিএনপির এজেন্ডা পরিষ্কার, বিএনপির এজেন্ডা এই যে ইস্তেহার, এবং ইস্তেহারের মধ্যে যে বিষয়গুলো যেভাবে বলছে এবং এই জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করছে তার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। এটা আমি বারবার বলছি, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। এখন আপনি মনে করতেছেন যে আপনার যে জুলাই এজেন্ডা, আপনার যে দৃষ্টিভঙ্গি সংস্কারের, এইটা হইলেই বাংলাদেশের উন্নতি হবে। নো, সরি, হবে না। কেন হবে না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশনই তো হয় নাই। কেন হবে না? আমি বিরতির পরে এই জন্য আমি বলি এখানে এক সেকেন্ড। তার ফলে আরেকটা হলো সংস্কারের ব্যাপারে আপনাদের যে একটা রিজিড ধারণা যে এই বিষয়গুলো হইলে বাংলাদেশের সমাধান হয়ে যাবে। নো, 133টা সংস্কারের মধ্য দিয়ে ডক্টর ইউনূস বেশিরভাগ সংস্কার নিজে ইমপ্লিমেন্ট করছে। এগুলো কেন করছিল? সংস্কারগুলো, এই অধ্যাদেশগুলো করছিল তো তার শাসন কার্য চালানোর জন্য জরুরি ছিল। তো শাসন কার্য চালানোর মধ্য দিয়ে 18 মাসের
শাসন ব্যবস্থাটাতে এই পরিমাণ অজনপ্রিয় হয়েছিল যে ভোটের দাবিটা, বিএনপি তো ভোটের দাবি আগের থেকে জানাচ্ছিল, নির্বাচনের দাবি, তো ভোটের দাবিটা শেষ পর্যন্ত একটা গণদাবিতে পরিণত হয়েছে, আরেকটু হলে আন্দোলনে যেত। তো তার মানে এই সংস্কারগুলোর বেশিরভাগ ইমপ্লিমেন্ট করার পরেও 18 মাসের যে অভিজ্ঞতা, তাতে করে এই অধ্যাদেশগুলোর এক ধরনের ভাগ্য তো নির্ধারিত হয়ে গেছেই। বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার ক্ষেত্রে এই যে কথায় কথায় ধৈর্য ধৈর্য আপনারা প্রত্যেকটা জায়গা আপনাদের মতো করে ব্যাখ্যা করেন এবং যেটার সাথে অ্যাকচুয়াল ফ্যাক্টের কোনো সম্পর্ক নাই, সেটা তো ধরেন এই যে আজকে যেটা বলা হচ্ছে বিএনপি এগুলো সবগুলো রহিতকরণ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর জীবন আসবে না। এখন নেক্সট পার্লামেন্টে যখন এই 16টা অধ্যাদেশ নিয়ে বিএনপি যখন যাচাই বাছাই করে আইন করা শুরু করবে, আপনারা এতদিন যে জাতিকে এইভাবে প্রতারিত করলেন, বিভ্রান্ত করলেন, আপনারা কি সরি বলবেন? যে আমরা যে বললাম যে আচ্ছা সার্জিসের কাছে জানতে চাবো, বিরোধী দল, শুধু সার্জিসের কথা বলছি না, আমি বলছি যে এই যে পুরা ন্যারেটিভ যে বিএনপি এগুলো গায়েব করে দিচ্ছে, আর হবে না। জি হ্যাঁ, তারপরে এই যে স্থানীয় সরকারের ব্যাপারে বললো, স্থানীয় সরকার এখানে স্পষ্ট বলা আছে, বিরতির পরে শোন ভাই, স্থানীয় সরকারে এখন যে প্রতিনিধিগুলো বসানো হয়েছে, এটা বসানো হয়েছে সেবা দেওয়ার জন্য। নির্বাচনের দাবি বিএনপির নেতারা জানাচ্ছে, এটা এমন না যে নির্বাচন খাইয়ে দিলে এই প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করতে হবে। দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম রাজনীতির পথ নিয়ে। সার্জিস, আপনি বলবেন, আপনি বললেন যে বিএনপির চেয়ে সাংগঠনিক শক্তি এই মুহূর্তে জামায়াতের বেশি। ঠিক আছে, আপনারা জামায়াতের সাথে আছেন, তাদের সাথে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে যে ভোটের পর, আগে আপনারা যেভাবে হেঁটেছেন আমরা দেখেছি, ভোটের পর আপনারা আপনাদের পায়ে, এনসিপির পায়ে কতটা পথ হাঁটতে পেরেছেন? আচ্ছা, সেটা হচ্ছে কি, দেখেন, মানে আমরা ভোটের পরে মাত্র 2 মাস গিয়েছে। 2 মাসে আমাদের প্রধান যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছিল, যে প্রথমে অধ্যাদেশগুলো এগুলো কমপ্লিট করতে হবে, এরপরে হচ্ছে জুলাই সনদের যে বাস্তবায়ন সেই বিষয়গুলো কমপ্লিট হবে। সো এটা গুরুত্বপূর্ণ কাজ, সংস্কার বিষয়। তো সংস্কার বিষয়ে বিরোধী দলের যে জোট, এটার অবস্থান কিন্তু একই। সো এই রিলেটেড ক্ষেত্রে আপনি একসাথে মুভ করতে দেখেছেন, রাজপথে হোক কিংবা সংসদে হোক। কিন্তু তার বাইরে দলীয় যেমন কিছু কার্যক্রম থাকে, ধরেন আমার পহেলা বৈশাখের কার্যক্রম ছিল, আমরা আমাদের দল আমাদের মতো করে, হ্যাঁ, সো দলীয় কার্যক্রম দলের মতো। কিন্তু এখন যেটা জোটের একটা ইম্প্যাক্টের জায়গা, যেহেতু জন আকাঙ্ক্ষার জায়গা, এই সংস্কারগুলো হওয়া, আমরা সেটা নিয়ে একসাথে কাজ করছি। ভাইয়ের রুটের সাথে আমি জাস্ট একটু অ্যাড করি, যেটা হচ্ছে কি, দেখেন, মানে আমরা বিএনপি যদি, ভাই যেটা বললেন যে বিএনপি যদি কিছুদিন পরে যে 16টা তারা রহিত করেছে আবার নতুন করে তুলে বাস্তবায়ন করে, আমরা অবশ্যই থ্যাংক ইউ জানাবো বিএনপিকে। কেন জানাবো না? ওইটুকু উদার মানসিকতা আমাদের থাকতে হবে, বা অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা আমাদের থাকতে হবে। কিন্তু কথাটা হচ্ছে কি, বিএনপি যদি একটা রাজনৈতিক দল বিএনপির মতো করে, এটা আমাদের সমস্যা। কারণ আমরা এই সংস্কারটা কোনো দলের মতো করে চাই না। এই সংস্কারটা বাংলাদেশের যেভাবে হওয়া উচিত, এই সংস্কারটা জনগণ যেভাবে প্রত্যাশা করে, বিএনপি বিরোধী দলে গেলেও যেভাবে প্রত্যাশা করবে, আমরা ওইভাবে এই সংস্কারটা চাই। এবং আমাদের দ্বিমতটা ওই জায়গাতেই ছিল। যেমন আমি 2টা জায়গা নিয়ে জাস্ট কথা বলি। ভাই যেটা বললেন, ধরেন আপনি এই গুম কমিশন কিংবা এই মানবাধিকার কমিশন, এখন এই সংস্কারের, এই সরকারের আপত্তিটা কোন জায়গায়? তারা বলছে যে এখানে যদি আমরা কাউকে, এই যে মানে আমাদের যেটা 25-এর পূর্বের যেটা ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড, সেখানে বলা হচ্ছে যে কাউকে যদি গ্রেফতার করা হয়, তুলে আনা হয়, এটা জানাতে হবে, প্রকাশ করতে হবে। সরকার তাদের জায়গা থেকে, বর্তমান সরকার বলতেছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে এটা তারা নাও জানাতে পারে। এটা একটা কনফ্লিক্টিং জায়গা। না জানানো, তার মানে আমরা এই উদ্দেশ্যটাকে অসৎ উদ্দেশ্য মনে করব। আপনি যদি জানিয়ে করেন রাষ্ট্রের খাতিরে, নিরাপত্তার স্বার্থে, এটা তো বাংলাদেশের কোনো মানুষ বাধা হয়ে দাঁড়াবে না। আপনি বলছেন যে আপনার সরকারের অনুমতি নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। এখন সরকার তার জায়গা থেকে ধীরে ধীরে যখন স্বৈরাচারের পথে হাঁটতে থাকে, আমি কিন্তু বিএনপিকে মিন করছি না, যে কোনো সরকার যখন হাঁটতে থাকে, তখন তারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এই কাজটা করে। তাহলে সেই রাষ্ট্রের, সেই সরকারের কাছে আপনার যদি অনুমতি নিয়ে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পুলিশের বা যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে তো এটা কোনোদিন ফেয়ার হবে না। আবার সরকারের জায়গা থেকে বলছে যে এই যে মানবাধিকার কমিশন, সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে? একটা কমিশন যদি একটা মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাহলে তার আলাদা করে যে স্বাধীনতার জায়গাটা, এটা থাকে না। এবং আরেকটা জিনিস, আপনি বিচার বিভাগের ক্ষেত্রে দেখেন, বিচার বিভাগে বর্তমান ব্যবস্থা অনুযায়ী যেটা, যে বিচারক যারা, তারা নিয়োগ হবে রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। কিন্তু বাংলাদেশের যেটা বাস্তবতা, প্রধানমন্ত্রী নিয়োগ দেন, রাষ্ট্রপতি ওইখানে একটু সাইড লাইনে থাকেন আর কি। তো সেখানে যদি আমি এই বিচার বিভাগটাকে স্বাধীন করতে চাই আমার জায়গা থেকে, সেখানে যদি যে প্রসেসটা দেয়া হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে সেটা সিলেক্ট করা হবে বিভিন্ন ধাপ পার হয়ে, তাহলে এখানে তুলনামূলক রাজনৈতিক প্রভাবটা এখানে কমে আসবে। তো আমাদের জায়গা থেকে কথা যেটা, যে এই যে 16টা, আপনাদের যদি মনে হয়, দেখেন এগুলো কিন্তু 1 বছর ধরে আলোচনা হচ্ছে।
আপনার যদি মনে হয় কোনো জায়গায় পরিবর্তন দরকার ছিল আপনি তখনই বলতেন। তাও যদি এগুলো না করে, আপনি তো একটা 1 মাস সময় পেয়েছেন, আপনি এই পরিবর্তনগুলো করে আপনি আপনার মতো করে এগুলোকে আইনে পরিণত করতেন। কিন্তু সেটা না করে যখন বাতিল করা হয় তখন আমাদের মনে সন্দেহ তৈরি হয়, কারণ তাদের জায়গা থেকে, যেমন ভাই মাত্র যেটা বললো প্রশাসকের ক্ষেত্রে, এই জিনিসটা ধরেন যদি এরকম বলতো যে প্রশাসক আমরা 6 মাসের জন্য দিচ্ছি, এর মধ্যে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো কথা হতো না। তো এরকমও যদি এটার একটা ডেডলাইন সরকার দেয় যে তারা আগামী 1 মাসের মধ্যে এটা করবে, তাহলে দেখবেন এটার প্রশ্ন কিন্তু অটোমেটিক চলে যাবে। রনি, দেখেন, আরেকটা হলো আমাদের জাতির অভিশাপ হলো নিরপেক্ষতা। বিগত 18 মাসে আমরা নিরপেক্ষতার নামে এক ধরনের স্বেচ্ছাচার দেখছি। ফলে পৃথিবীর প্রত্যেকটা দেশে নির্বাচিত সরকার আইসা নতুন করে তাদের মতো করে প্রশাসনের লোক দেয়। তো ফলে এখন এই যে সব দলীয় লোক দ্বারা, সব তো দলীয় লোক দিয়েই ভরবে, আপনি দেখবেন সেই লোকটা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, আপনি দেখবেন সেই লোকটা প্রফেশনাল হচ্ছে কিনা। অবশ্যই দলীয় লোকই হবে নির্বাচিত সরকার। সে জামাত এনসিপি থেকে লোক আইনে আইনে বসাবে নাকি বিভিন্ন জায়গায়? বসাবে না তো, তাই না? তো ফলে এই নিরপেক্ষতার এই অবসেশন থেকে আমাদের বের হইতে হবে। আরেকটা হলো এখানে রাষ্ট্রকে ডিপ স্টেটের যে পলিসি নেওয়া হয়েছিল বিগত আমলে, জনগণের, এই যে জনগণের কথা বললো সার্জি, শুনে খুবই ভালো লাগলো। জনগণের ক্ষমতায়ন, গণতান্ত্রিক মানে সংসদীয় ব্যবস্থাপনা যাতে শক্তিশালী হইতে না পারে, তার জন্য যা যা করা দরকার তাই সেগুলোকেই বিএনপি আপনার পুনর্নিরীক্ষণ করার কথা বারবার বলছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে, যেটা সার্জি আলোচনা বিএনপির ইস্তেহারে আছে একদম। এই যে বিচার বিভাগের আছে, বাতিল করা হয় না, বলছে পুনর্নিরীক্ষণ করা হবে। এই যে পুলিশ কমিশন স্পষ্ট বলে পুলিশ নিরীক্ষণ পুনর্নিরীক্ষণ করা হবে। যেভাবে আছে মানে ডক্টর ইউনূসের অধ্যাদেশে যেভাবে আইনগুলো আছে সেগুলো পুনর্নিরীক্ষণ করা হবে। এটা নির্বাচনের আগের পজিশন বিএনপির। এটা যদি আপনার ইস্তেহারটা মনোযোগ দিয়ে পড়েন তাহলে এটা নতুন পজিশন না। এই সংসদ এটা নতুন করে বলছে না, আগেই এই ত্রুটি তাদের চোখে ধরা পড়ছে। কারণ হলো স্বাভাবিক, একটা অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ চালানোর জন্য তড়িঘড়ি করে একটা জিনিস করে। ফলে আপনি যখন একটা সংসদীয় ব্যবস্থাপনার মধ্যে যাবেন, আপনাকে স্ট্যাবিলিটি আনতে হবে। স্ট্যাবিলিটি আনার জন্য যেটা অ্যাডক ভিত্তিতে করা হয়েছিল, যেটা তড়িঘড়ি করে করা হয়েছিল, পার্লামেন্ট তো সেটা করবে না। পার্লামেন্ট সেটা যাচাই বাছাই করে একটা, আপনি এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেন, প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের কথা বলেন, সেটা কিভাবে হবে? সেটা কি ধরতক্তা মারপেরাক করে হবে? নো। তার পদ্ধতিটা হলো যে আপনার যে আইনগুলোর মধ্যে কনফ্লিক্টিং ব্যবস্থা সেগুলো রিজলভ করা, যেটা আবার কোর্টে বাতিল হবে না, সেরকম একটা জায়গায় নিয়ে জনস্বার্থের আলোকে সেই জিনিসটা করা। সময় পাবেন, জি 2 মিনিট সময় দিব আপনাকে। জনস্বার্থের আলোকে করার জন্য ডেফিনেটলি জনগণের সাথে রাজনৈতিক দলের যে অঙ্গীকার সেটাকে প্রাধান্য দিতে হবে। এখানে আরেকটা হলো, আমি এটা নিয়ে তর্ক করতে চাই না, সাংগঠনিকভাবে জামাত বিএনপির চেয়ে শক্তিশালী, এইটা আমি মনে করি যে ঠিক আছে, এটা তারা দেখতে পারে। এটা সেটা বিরতির পরে আপনাকে আমি সময় দেব 2 মিনিট। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন। ফিরলাম আলোচনায় বিরতির পর। যেতে চাই সার্জিস, আপনি বলবেন এই সমস্যাগুলো কি রাজপথে মিটবে নাকি সংসদে মিটবে? দেখেন, এটা হয়তো সমাধানের পর দুটোই একসাথেই হতে পারে। আমরা আশা করি যে এটা সহজ সমাধান হবে, এটা হচ্ছে, এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধানটা হবে। যে জিনিসটা জাস্ট একটু অ্যাড করতে চাই ভাইয়ের কথার সাথে, যে বিএনপি পুনর্নিরীক্ষণ করতেছে সেটাও ভালো, সমস্যা নাই, কিন্তু এই পুনর্নিরীক্ষণটা যেন তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বা নিয়ন্ত্রণটাকে বৃদ্ধি করার জন্য না হয়, বরং এই পুনর্নিরীক্ষণটা যেন ওইটাতে জনগণকে আরো ক্ষমতায়িত করার জন্য হয়। যে সরকারি দলে থাকুক, যে বিরোধী দলে থাকুক, কখনো যেন কারো ওই আইনগুলো, ওই প্রতিষ্ঠানগুলো দ্বারা নিপীড়িত হতে না হয়। আরেকটা জিনিস হচ্ছে, সব দলীয় লোকই হবে, এই জিনিসটাতে একমত হতে পারলাম না আসলে। আমরা যদি আমাদের জায়গা থেকে, আমার শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, কোথায় ধরেন ডিরেক্টর কে হবে, ভিসি কে হবে, সচিব কে হবে, ডিসি কে হবে, প্রত্যেকটা জায়গায় যদি আমি দলীয় লোক দেখি, তাহলে মানুষগুলো না তাদের জায়গা থেকে পেশাদারিত্বের জায়গাটা ভুলে যাবে, সততা, ন্যায়, নিষ্ঠা, মানুষের প্রতি তাদের দায়িত্ব, এই জায়গাটা ভুলে যাবে। তখন তাদের উদ্দেশ্য হবে যে কিভাবে দলকে সার্ভ করা যায়, দলের নেতাকে খুশি করা যায়, কিভাবে একটা দলের হাইকমান্ডে যারা আছে তাদের তোষামোদি করা যায়। তার ফলশ্রুতিতে যেটা হবে, দল ধীরে ধীরে কিন্তু এটার মধ্য দিয়ে ফ্যাসিজমের যে চরিত্রগুলো, ওই চরিত্রের দিকে হাঁটবে। এবং দিন শেষে সামগ্রিকভাবে আমরা যে সুশাসন প্রত্যাশা করি, বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, ওই জায়গাটা থেকে আমরা দূরে চলে যাব। রনি ভাই, রাজপথ না সংসদ, কোন জায়গায় কি? দুইটাই হতে পারে একইভাবে। এবং আমি এখানে বললাম, দেখেন, নিরপেক্ষতার নামে একটা দলকে সার্ভ করার চেয়ে আমি দলীয় পরিচয় নিয়ে বসবো, যখন বসবো তখন আমি প্রফেশনাল হবো, আমি এটাকে প্রেফার করি। এই জন্য আমি বলছি সব দলীয় লোকদের অসুবিধা নাই, কিন্তু যখন সে চেয়ারে বসবে তখন সে আর দলের চেয়ার না, সে রাষ্ট্রপক্ষ, সে তখন কর্তৃপক্ষ। ফলে কিন্তু আমি কর্তৃপক্ষ হইয়া
গোপনে একটা দলকে সার্ভ করবো, এই যে 18 মাসের যে নিরপেক্ষতার মডেল আমরা দেখছি, এটা বরং ডেঞ্জারাস, ভয়াবহ। এই মুনাফিকের চেয়ে পরিষ্কার থাকা বরং ভালো। হ্যাঁ, আমি বিএনপি, আমি জামাত, আমি এনসিপি, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি একটা রাষ্ট্রীয় দায়িত্বে, তখন আমি আমার সাংবিধানিক ডিউটি পালন করবো, আমি প্রফেশনাল দায়িত্ব পালন করবো। কিন্তু না, আমি নিরপেক্ষ, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে আমি ওই দলকে চলে বলে কৌশলে সুবিধা, এইটা মুনাফিকি, এটা বন্ধ করতে হবে। এই আরেকটা হলো যে দেখেন, আমাদের এখানে যে ক্রাইসিসটা, সেটা হলো ট্রাস্ট তৈরি করতে হবে। ট্রাস্ট তৈরি করার জন্য প্রোপাগান্ডার রাজনীতি বন্ধ করতে হবে, পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি বন্ধ করতে হবে। না হলে আপনি এখন ট্রাস্ট তৈরি না হলে সোশ্যাল ভার্চু, যেটা আমরা বলি যে সামাজিক সমৃদ্ধি, হ্যাঁ, এবং আপনার এই যে প্রসপারিটি, এটা তৈরি হয় না। এবং এই ট্রাস্ট তৈরি করার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল এবং যারা রাজনীতি করে তাদের প্রত্যেকে। এই যে ধরেন মত প্রকাশের স্বাধীনতার নামে রাশেদ প্রধান যা শুরু করছে, কোনো মানুষের অনার কোড মানতেছে না, নাউজুবিল্লাহ, এটা কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতা? রেজাউল করিম ফলে আপনাকে অবশ্যই হ্যাঁ। ট্রাস্ট অর্জন করার জন্য ডিসেন্সি মেনটেন করতে হবে, লোকজনের অনার কোড রক্ষা করতে হবে। হ্যাঁ, সমালোচনা আপনি অবশ্যই করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, আপনি প্রতিবাদ তৈরি করবেন, সংসদে করবেন, বাইরে করবেন, সব জায়গায় করবেন, অবশ্যই সমালোচনা থাকে, কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, প্রোপাগান্ডা করা, হাইপ তৈরি করা, ফটোকার্ড ছড়ানো, এগুলো বন্ধ করতে হবে। এই জন্যই আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে পথ এবং পাথেও আলাদা হতে পারে, কিন্তু সেটা যেন শত্রুতায় পরিণত না হয়। Right. রেজাউল করিম রনি এবং সার্জিস আলম, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।